হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি সময় ও দূরত্বের বা গতিবেগের কিছু অঙ্ক তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ কম্পিটিটিভ এক্সামে এই গতিবেগের অঙ্ক প্রায়শই থাকে। মানে কি থাকবেই। সেই দিকে লক্ষ্য রেখে তোমাদের সামনে যেহেতু অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম, সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমার এই ক্লাস। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আমি চেষ্টা করব খুব সহজ সরলভাবে অঙ্কগুলো তোমাদেরকে করানো। তাহলে তোমরা এবার বোর্ডের দিকে তাকাও। একটা অঙ্ক, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিমি পার ঘন্টা বেগে চললে 200 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এই ট্রেনের গতিবেগের অঙ্ক করতে গেলে পরে আমাদেরকে একটা সূত্র আগে মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টু এস গণিত টি, অর্থাৎ ডি মিনস দূরত্ব, এস মিনস স্পিড, আর টি হচ্ছে টাইম। তাহলে দূরত্ব সমান হচ্ছে স্পিডকে টাইম দিয়ে গুণ করতে হবে। তাহলে টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। স্পিড সমান কি? ডিস্টেন্স বাই টাইম। এই তিনটি সূত্রতে এই দূরত্ব বা গতিবেগের অঙ্কগুলো হয়। এখানে আমাকে কি বলেছে? এখানে বলেছে যে 150 মিটার একটা লম্বা ট্রেন, এটা ট্রেন, আর এইটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা 200 মিটার, এটা প্ল্যাটফর্ম, আর এটা ট্রেন। তাহলে এই ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, এটা ধরো ট্রেন, তাহলে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে এইরকম ভাবে অতিক্রম করবে। তাহলে ট্রেনটাকে অতিক্রম করতে হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। এটা নিজের দৈর্ঘ্য আর এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটা অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এই দুটোকে আমাদের যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 150 যোগ 200 সমান 350 মিটার। এটা হচ্ছে মোট দূরত্ব। এবারে যেহেতু আমার গতিবেগটা কিমিতে দেওয়া আছে, সেই ক্ষেত্রে মিটার পার সেকেন্ড আমাকে নিয়ে আসতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড নিয়ে আসতে গেলে পরে কিমিকে আমি 5/18 দিয়ে গুণ করব। তাহলে এটা গুণ করলে কত হয়? 0 5 7 35, 350/18 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রতি সেকেন্ড আমার এই দূরত্বটা যাবে। তাহলে প্রতি সেকেন্ডে যদি আমার এই দূরত্ব যায়, তাহলে এই দূরত্ব যেতে আমার কত সময় লাগবে? তাহলে 350 গণিত 350/18 সমান সমান এটা উপরে চলে যাবে। 350 গণিত 18/350। 350 কেটে গেলে 18 সেকেন্ড। অতএব ট্রেনটির সময় লাগবে 18 সেকেন্ড। বোঝা গেল? আরেকটা এই ধরনের অঙ্ক করছি, তাহলে আরো পরিষ্কার হয়ে যায়। তোমরা এই অঙ্কটা করো, নোট ডাউন করো। দেখো, এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদের আমি পড়াচ্ছি। 72 কিমি বেগে 72 কিমি পার ঘন্টা বেগে একটি ট্রেন
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে 9 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এখানে এই তিনটি সূত্রের মধ্যে অঙ্কটা হবে। আমাকে কি বের করতে হবে? ট্রেনটির দৈর্ঘ্য, অর্থাৎ আমাকে ডি এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমার যেহেতু ঘন্টাটা আছে, এটাকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 72 গণিত 5/18, তাহলে 18 দিয়ে কাটলে এটা কত হয়? 4×18 = 72 সমান 20 মিটার পার সেকেন্ড। এটা প্রতি সেকেন্ডে গতিবেগ হচ্ছে এত। তাহলে প্রতি সেকেন্ডে যদি গতিবেগ এত হয়, তাহলে পরে 9 সেকেন্ডে কত যাচ্ছে? যেহেতু এটা 1 সেকেন্ড গতিবেগ, তাহলে 20 × 9, অর্থাৎ আমাকে ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে 9 × 2 = 18, 180 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হলো? অতএব ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল 180 মিটার। বোঝা গেল? তাহলে এই সূত্রকে অ্যাপ্লাই করে তোমরা ট্রেনের গতিবেগের অঙ্কগুলো করো, খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগছে, খুব ইজি মনে হচ্ছে। নোট ডাউন করো অঙ্কটা। দেখো আর একটা অঙ্ক দেখো, একটি 130 মিটার দীর্ঘ, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করল। তাহলে সেতুর দৈর্ঘ্য কত? খুবই সহজ, একইভাবে হয়ে যাবে। তাহলে আমাকে আগে 45 কিমিটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 18, 3 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে 6, তাহলে 5, 15, 75/6 মিটার পার সেকেন্ড। এটা প্রতি সেকেন্ডে যাচ্ছে। 3, 6, 18 আর 3, 15, 45। তাহলে এটা যদি আমার প্রতি সেকেন্ডে যায়, তাহলে মোট দূরত্ব আমার কত? এখানে 30 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে 30 সেকেন্ডে যাচ্ছে আমার 6 × 30 কাটলে 5, তাহলে 5, 5, 25, 5, 7, 35, 37। আমার 30 সেকেন্ডে গেলে এত মিটার। তাহলে যখন ট্রেনটা একটা সেতু অতিক্রম করছে, সে কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য করছে। এটা যদি সেতু হয় আর নিজের দৈর্ঘ্য এখানে 130 মিটার বলিছে, তাহলে 30 সেকেন্ড সময় 30 সেকেন্ডে গিয়েছে কতটা? মোট 375 মিটার। তাহলে এইটাই যদি ওর ট্রেনের দৈর্ঘ্য হয়, তাহলে সেতুর দৈর্ঘ্য এটা মধ্যে মাইনাস করে দিলে পারে।
সেতুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। 375 মাইনাস 130 সমান সমান 5 থেকে 5 4 2 এত মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য হলো 245 মিটার। আশা করি ট্রেনের দৈর্ঘ্যের অঙ্কের যে অঙ্কগুলো, যেটা তোমাদের আগের কাছে খুব ধাঁধা মনে হতো, কঠিন মনে হতো, শক্ত মনে হতো, খুব ইজি মনে হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই 3টি সূত্রের উপরে এই ট্রেনের গতিবেগের অঙ্কগুলো হয়। একটা হচ্ছে ডি সমান এস গণিত টি, অর্থাৎ দূরত্ব সমান বেগ গণিত সময়, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, আর গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এই 3টি সূত্রকে অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা চলো পরের অঙ্কে চলে যাই। আমি গত ক্লাসে একটা লাভ ক্ষতির অঙ্ক করেছিলাম, আজকে ওই টাইপেরই একটা অঙ্ক আমি করাবো, একটু অন্য সূত্রতে। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে যে এক ঘড়ি বিক্রেতা এক ঘড়ি বিক্রেতা 60 টাকায় বিক্রি করলে, এক ঘড়ি বিক্রেতা ঘড়িটি 60 টাকায় বিক্রি করলে তার 15% ক্ষতি হয়। ঠিক আছে, কত টাকায় বিক্রি করলে তার 2% লাভ? এক ঘড়ি বিক্রেতা ঘড়িটি 60 টাকায় বিক্রি করলে তার 15% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে তার 2% লাভ হবে। এই অঙ্কগুলো দেখবে তোমরা বিভিন্ন শিক্ষকে বিভিন্ন রকম ভাবে করছে, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের কাছে অঙ্কগুলো শর্ট টাইমের মধ্যে, যাতে যত শর্ট টাইমের মধ্যে করা যায় এবং প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সেই শর্ট প্রসেসটা শিখতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমি খুব সংক্ষেপে শর্টে করছি। সেটা হচ্ছে যে দামে বিক্রি করবে সেই অ্যামাউন্ট এখানে থাকলো, আর কি হয়েছে 2% লাভ। লাভটা সবসময় উপরে রাখবে, ক্ষতিটা সবসময় নিচে রাখবে। কি 15% ক্ষতি হয়েছে। 15% ক্ষতি মানে 100 টাকার মালটা তাহলে কত টাকায় বিক্রি করেছে? 85 টাকায় বিক্রি করেছে। তাহলে 2% লাভ মানে 100 টাকার মালটা কত টাকায় বেচতে হবে? 102 টাকায় বেচতে হবে, তাই তো? তাহলে এটাকে যদি আমি 17 দিয়ে কাটি, 5 17 85, 6 17 কত হচ্ছে? 6 17 42, 6 কে 6 তাহলে 6 17 হচ্ছে 102। 5 দিয়ে কাটলে এটা হলো 12, তাহলে 6 12 72 টাকা। তাহলে 72 টাকায় যদি বিক্রি করে তবে তার 2% লাভ হবে। খুব ইজি নিয়ম, ইজি ফর্মুলাতে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই টাইপের একটু অঙ্কটা নোট ডাউন করো তোমরা। আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছি, তোমাদের প্রত্যেককে অঙ্কটা নিজে নিজে করতে হবে। দেখো, একটি দ্রব্য 560 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 20%
লাভ হবে। একই সেম অঙ্ক, সেম সূত্র পুট করো, খুব সহজ হয়ে যাবে। 2 সেকেন্ড সময় লাগবে না এই অঙ্ক করতে, 2 সেকেন্ড সময় লাগবে না। যদি তোমরা আমার অঙ্কগুলো, আগের অঙ্কগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে 2 সেকেন্ড সময় লাগবে না। তোমরা নিজের একবার ভাবো তো কি করা যায়, কিভাবে করা যায়। কি বলেছি আমি, যে অ্যামাউন্টটা থাকবে, অ্যামাউন্ট 560 গণিত কি বলেছি, ক্ষতিটা নিচে চলে আসবে। তাহলে 20% ক্ষতি, তাহলে 100 টাকার মালটা 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে কত টাকায় বিক্রি করেছে, 80 টাকায়। তাহলে 80টা কোথায় বলেছি, নিচে। এবার লাভ বলেছে, তাহলে লাভ বলতে 20% লাভ বলতে কি বলছে, তাহলে 100 টাকার মালটা 120 টাকায় বিক্রি করেছে, এই তো। তাহলে 40 দিয়ে কাটো, 2 হবে, 40 দিয়ে কাটো 3 হবে, 2 দিয়ে এটা কাটো, কত হবে 280, 28 দিয়ে 56 শূন্য, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়, 0 3 আসতে 24, হাত থেকে 2 3 দুগুণে 6 8, 840 টাকা। তাহলে 840 টাকায় মালটা বিক্রি করলে তার 20% লাভ হবে। কঠিন? খুব সহজ অঙ্ক। দেখো এত বড় অঙ্ক মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সমাধান করা যাচ্ছে। তাহলে পরে আজকে আমি এই যে লাভ ক্ষতির যে অঙ্কগুলো করলাম, এই অঙ্ক 3টি অঙ্ক করালাম, 3টি অঙ্ককে তোমরা প্র্যাকটিস করো, এবং এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখো সবগুলোই ওই 2 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে করতে পারবে। এটা নোট ডাউন করো। আজকে আরেকটা ভিন্ন ধরনের একটা অঙ্ক করে আজকের ক্লাস আমি শেষ করব। কম্পিটিটিভ এক্সামে এই অঙ্কগুলো থাকে, একটা অঙ্ক করলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সেজন্য একাধিক অঙ্ক করার প্রয়োজন নেই। একটা অঙ্ক করে এই অঙ্কটা একটাতেই শিখে যাবে তোমরা। আচ্ছা চলো সেখানে যাই। একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে। দেখে মনে হচ্ছে খুব সহজ, 10টা বাজতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে 12টা বাজতে 12 সেকেন্ড লাগবে। এটাই হওয়া উচিত ছিল, এটাই স্বাভাবিক, কিন্তু না। যদি আমরা এই অ্যান্সারটা করি, অ্যান্সারটা নিশ্চিত 100% ভুল। তাহলে এই অঙ্কগুলো করার কৌশল কি, নিয়ম কি? নিয়মও খুব সোজা, খুব সহজেই তোমরা শিখে যাবে। শুধু আমি একটু ফর্মুলাটা, একটু সূত্রটা, একটু সিস্টেমটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো। মনে হবে এই তো এত সহজ অঙ্ক, আর একটা অঙ্ক করলে সারা জীবন আর ভুলবে না। এই ধরনের অঙ্ক যতগুলো দিবে সবগুলো পারবে, এবং তোমাদের কাছে এই আইডিয়াটা জলের মতো হয়ে যাবে। দেখো তাহলে 1 থেকে 10 পর্যন্ত আগে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10টা। তাহলে যখন ঘন্টাটা বাজবে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 বার বাজছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে মনে রাখতে হবে যে 10টা যখন টাইম থাকবে, সেখান থেকে সব সময়ের জন্য আমি 1 মাইনাস করব, তাহলে 9টা থেকে হিসাব করব। আবার এখানে 12টা বলেছে, তাহলে 12টাও থেকে আমি একটা এক ঘর মাইনাস করবো, তাহলে এখানে 11টা লিখব। তাহলে এবার আমি যদি লিখি যে 9টা বাজতে 10 সেকেন্ড লাগে, তাহলে 1টা বাজতে লাগবে 10/9 সেকেন্ড,
তাহলে 11টা বাজতে কত লাগবে? 10 গণিত 11/9 সমান 110/9। কাটাকাটি হবে না, তাহলে ভাগ করে দাও। 110, 9 কে 9 থাকলো 2, 0, 9 দুগুণে 18 থাকলো 2, তাহলে 12 পূর্ণ 9 2 সেকেন্ড। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমাদের ঘড়ির এই ঘন্টা বাজার অঙ্ক থাকে, তাহলে এই একটাই পদ্ধতি, একটাই নিয়ম, যে টাইমটা থাকবে, যেমন 10টা বাজতে 10 সেকেন্ড লাগবে, 12টা বাজতে কত সেকেন্ড লাগবে, তাহলে 10-এর মধ্যে 1 মাইনাস করব, আবার যে টাইমটা বলবে সেখান থেকে 1 মাইনাস করবো। তাহলে আমি 10টা বলেছি, এখানে 1 মাইনাস করে 9টা ধরে নিলাম, এখানে 12টা বলা আছে, 1 মাইনাস করে 11টা ধরে নিলাম। কারণটা কি? এই দেখো এখান থেকে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10টা। তাহলে 10টা বাজে ধরো, এখান থেকে ঘন্টা শুরু হলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘন্টা বাজলো। 10 ঘর দিতে 9 বার ঘন্টা বাজলো। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি একটা মাইনাস করলাম, তাহলে 9টা বাজতে সময় লাগে আমার 10 সেকেন্ড, তাহলে 11টা বাজতে সময় লাগে 8। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এই সূত্রটা, আমি এই ধরনের অঙ্ক যদি যত রকমের এই ধরনের অঙ্ক থাকবে সব এই সূত্রটা হয়ে যাবে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, খুব ইজি মনে হচ্ছে, কোনো টেনশনের ব্যাপার নেই। সামনে কম্পিটিটিভ যত এক্সাম আসুক না কেন, তোমাদের অ্যারিথমেটিক নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আমার পরপর কয়েকটা ক্লাস পুরো ফলো করো। অঙ্কের বিষয়টা আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের 20 মার্কের যে অঙ্ক থাকে অ্যারিথমেটিক, 20তে প্রত্যেকে 20 পাবে, এই ভরসাটুকু আমার উপরে রাখবে। এবং পরবর্তী ক্লাস আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাকে উৎসাহিত করার জন্য একটু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? ওকে।